মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই, মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই। মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। বড় খাঁটি কথা কইছে দুলাল, তোমার কাজের সাথে কথার বড় মিল। সুবেদ চাচা, তুমি তো খনার বচন জানো। খনার বচনে আছে, হাত বিষে করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। হ, 20 হাত ফাঁকে ফাঁকে আম কাঁঠালে চারা লাগানো ভালো, এতে ফলন ভালো হয়। কলা গাছের চারাও লাগাইছি বাড়ির পিছনে 7 হাত ফাঁক করে করে। খনার বচনে আছে, 7 হাত 3 বিঘাতে কলা লাগায় মায়ে পুঁতে। খনার বচন মতো শুধু তুমি চাষবাসই করো না, নিজের সংসারটাও গুছাইতে জানো। সুবেদ চাচা, জীবনটা কি মাটির থেকে আলাদা? আর একদিন তো এই মাটির সাথেই মিশে যাইতে হইব। বড় দামি কথা কইছে দুলাল মিয়া। আমরা কয়জন এই মাটির শিক্ষা নিতে পারি কও? তোমার নিজের ভাই আলাল্লে দেখো, তার নিজের সংসারটা কি হাল করছে। কথায় আছে, যার বিয়া তার খবর নাই, পাড়া পুষির গুণ নাই। এদিকে এত আয়োজন, অথচ ঘরে টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা নাই, ব্যবস্থা হইব। আজকে নয় কাল হইব, কাল নইলে পরশু হইব। আরে কন্যার পিতা আলাল বিয়া তো মরে যায় নাই, পয়সা তো আছে। তুমি যে কোথায় আছো, কেমনে আছো, সে আমি বেশ ভালোই জানি। কোথায় আছি কেমনে আছি মানে? তুমি কি করবে? কি কইবার চাই মানে, এইবার ঘরে কিছু ব্যস্ত দিব না। ব্যস্ত ব্যস্ত তুমি সংসারে সব জিনিস শেষ করছো। যা করি সংসারের জন্য করি। সংসারটা তো বড় করছে কেনা? তুমি করছো, আমি করছি। একখান পুত্র সন্তানের আশায় চারখান কন্যা সন্তানের জন্ম দিছ। হ্যাঁ, আর বাকি যদি পয়সা থাকতো না, তাহলে আমার খয়রাত দিন এমন লাগতো, লাগতো মাগো কটা ভিক্ষা দেন, মাগো কটা ভিক্ষা দেন, সাথে তুমিও থাকতা। বাসন মরণ সব খোদার হাতে, আমগো কি করার? ওই কথাটা কইতে পাইছে গেলা। মাঝে মধ্যে ভাবি, আমার হাসনা হেনার জীবনটা যদি আমার ছোট ভাই দুলালের মাইয়াপুরীর মতো হইতো, কত ভালো হইতো। দেখ পরি, তোর বাপের কাণ্ড দেখ। এত ফিতা দিয়ে আমি কি করব? ফিতা দিয়ে কি করে? চুল বাঁধে। তুইও চুল বাঁধবি, আর একটু বেশি হয়ে গেলে তোর মারে 2টা দিয়ে দিস। থাক, এই বয়সে আর রঙ্গিলা ফিতা দিয়ে চুল বন্ধন লাগবো না। এই কান থেকে আমি 2টা ফিতা হাসনায় না ঘুরে দিব। সেই ভালো, কালকে তুই তোর হাসনায়না ঘুরে এইখান থেকে 2টা ফিতা দিয়ে আসবি। পরি, তোর চুলের রঙিন ফিতাগুলা খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে হাসনাবু? হ, খুব সুন্দর। দাঁড়াও, এই নাও, তোমার জন্যও আছে। স্কুলের ঘন্টা পড়ছে, জলদি চলো। মা, স্কুলের ঘন্টা বাজে, তুমি এখনো ডাকো নাই কেন? তোর বাজান তোর স্কুলে যেতে মানা করছে, কদিন বাদে তোর বিয়া, ভুলা গেছোস? আচ্ছা মা, তোমরা আমার এই বাড়ি থেকে খেদাইতে পারলেই বাসো, তাই না? সংসারের অবস্থা তো তুই জানোস। তোর বিয়া দিয়া বিদায় দিতে পারলে কমসে কম একটা মানুষের খরচ তো বাঁচবো। সংসারের খরচ বাঁচানোর লেগে আমার তোমরা পর করে দিতে চাও? না বাজান, তোর পর করে দিতে চাই।
আচ্ছা বাবা, এক মায়ের পেটে জন্ম হইলে আপন, আর না হইলে কি পর হয়? তোর কথা তো বুঝলাম না রে মা। এই যে আমি আর হাসনাবু, আমরা এক মায়ের পেটে না হইলে তো দুই বোন। ওহো, বুঝছি। তোর হাসনাবুর বাবা আর আমি একই মায়ের পেটের দুই ভাই। এই যে এর এই কয় নারীর টান, কইতে না কইতেই তোর বড় চাচা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। পরিনে কই যাস স্কুলে? জি চাচা, আজ আমার একটু দেরি হয়ে গেছে। হাসনাবু আগেই চলে গেছে, তাই না? না, হাসনাবু স্কুলে যায় নাই। তোমার হাসনাবুর বিয়া ঠিক করছি। হাসনাবু আর স্কুলে যাইব না। খো কি ভাইজান, হাসনা নাই স্কুলে যায়, এর মধ্যে ওর বিয়া দিবা? বিয়া দিমু কি দিমু না সেটা আমার ব্যাপার। আমার ভাবনা আমার ভাববার দে। আজকে বিকালে কুতুবে চার দোকানে আসিস, তোর সাথে কথা আছে। ভাইজান কি কথা কইতে চায়? ভাইজান তো কখনো এরকম করে নাই। এটা কি ভাইজানের কথা নাকি অন্য কারো কথা? শুনো আলাল মিয়া, এই মতলব আলীর কথায় দিন রাত হয়, আবার রাত দিন হয়। দিন রাত হয়, রাত দিন হয়। বিষয়টা তো বুঝলাম না রে ভাই। বুঝবা না? তোমার মতো সাধারণ মানুষ আমার কথার মায়ের পেস বুঝতে পারে না। তাইতেই তো তোমার কাছে বারবার আসি। তারপরেও ইদ্রিস আলীর বয়স বেশি হইলেও তোমার পরামর্শে আমার মায়ের বিবাহ দিতে রাজি হয়েছি। আরে পুরুষ মানুষের একটা পুত্র সন্তানের আশায়। পুত্ররাই সন্তান, কন্যারা সন্তান না। ভাবি, আপনি একবার আপনার পাশের বাড়ির কথাটাই চিন্তা করেন। আমগো ছোট মেয়ের কথা কন। তারা তাদের একমাত্র কন্যা সন্তান পরীকে নিয়ে সুখে শান্তিতে আছে। হ, আল্লাহ দিলে অগরে কোনো অসুখ বিসুখ নাই। ভাবি, পরিবারে যদি সদস্য সংখ্যা কম থাকে তাহলে সবার শরীর ও স্বাস্থ্যের দিকে নজর রাখা যায়। আমরা স্বাস্থ্যকর্মীরা তাই সবসময় পরিকল্পিত পরিবারের কথা বলি। শুনো আলাল মিয়া, তোমার তো আগেই কইছি, তুমি খালি আমার পরিকল্পনা মতো আগাও, দেখবা তোমার কেউ আটকাতে পারবো না। বসো। ভাইজান, আমরা আইতে কইছিলা? আলাল মিয়া, কথাটা তাইলে কয়ে ফেলো। এই দুলাল মিয়া, তাহলে একটু চা খাও। সাথে একটা চা দেন। না না মতলব ভাই, আমি চা খাই না। দুলাল, কইছিলাম কি, তুই তো আমার পরিবারের সুবিধা অসুবিধা সবকিছুই জানো। চারটা কথা সন্তান নিয়ে আমি বড়ই পেরেশানির মধ্যে আছি রে ভাই। তাছাড়া তোর ভাবি সারা বছরই অসুখ বিসুখে পড়ে থাকে। আমার কি করতে হইব কও? না, তুই আর কি করবি? কইছিলাম যে উত্তর পাড়ার জমিটা যদি বেচা পারতাম তাইলে হাসনার বিয়াটা দিয়ে পারতাম, তাই কইছিলাম। বাপ দাদার এক টুকরা ফসলি জমিন ছাড়া আমাকে আর আছে কি? তাছাড়া ভাইজান, তুমি এখনই হাসনা আনার বিয়ার কথা ভাবতেছো কেন? তোর কইছি না, এটা আমার পরিবারের ব্যাপার। এই সমস্ত নিয়ে তোর না ভাবলেও চলবো। ভাবার তো অবশ্যই দরকার আছে। এত অল্প বয়সে লেখাপড়া বন্ধ করে হাসনাইনার কোনোভাবে বিয়ে দেওয়া যাবে না। স্কুলের পক্ষ থেকে আমরা কিছুতেই এই অন্যায় হতে দিতে পারি না। কিন্তু আপা, হাসনাপুর বিবাহের আয়োজন চলতেছে, আর সেই জন্য তার স্কুলে আসাও বন্ধ হয়েছে। আমরা হাসনাইনার বাবা মার সাথে কথা বলবো। আমার আব্বা মা তাদের অনেক বুঝাইছে, কিন্তু তারা রাজিই হন নাই। রাজি তাদের হতেই হবে। দরকার হলে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলবো। প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হতে পারে। না না, এর মধ্যে আইন আদালতের কি আছে? তোমাগো দুই ভাইয়ের বিষয় তোমরা নিজেরাই মীমাংসা করবা। আর তাছাড়া ভাইজান তার নিজের সংসার নিয়ে বড়ই বিপদের মধ্যে আছে। সেটা কি আর আমি জানি না? ভাইজান 4-7টা কন্যা সন্তান নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। এর মধ্যে ভাবি আবারও মা হইতে চলতেছে। কও কি? এই অবস্থার মধ্যে ভাইজান হাসনাইনার বিয়া নিয়ে দৌড়াইতেছে। সেই দিন আমার কি কয় জানো? বাপ দাদার জমি বিক্রি করতে কয়। তুমি কি ভাইজানের কথা রাজি হইছো? না না, আমি রাজি হই নাই, কিন্তু মামলা মতলব আলী কয় তো অন্য কথা। মামলা মতলব আলী মানে? সে আবার কে? কি করে? কি করে জানি না, তয় গ্রামের মানুষের ঝামেলা মামলার মধ্যে সবার আগে সে থাকে। আমারও সেদিন ডাকলো। এই দুলাল মিয়া, এই দুলাল মিয়া, আরে খারাপ, তোমার লাগে আমার কথা আছে।
কি কথা মতলব ভাই? শোনো, ওই যে তোমরা দুই ভাই মিলে যে চায়ের দোকানে আলাপ করলা, আমি তো পাশেই বসা ছিলাম, আমি সবকিছু তো শুনছি। তুমি তো ঠিকই কইছো। আরে শোনো, সে সংসার বড় করছে, এটা তো তার দোষ। হ্যাঁ, সেই কারণে তুমি তোমার ওই যে বাপ দাদার জমি বেচবা কেন? কিন্তু কোনো কিন্তু নাই। তুমি যদি মতলব নিয়ে মতলব মতো চলো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তার মানে হইল তুমি তোমার বড় ভাই আলালের নামে এমন একটা মামলা করবা যে সে তোমারে তোমার বাপ দাদা জমি বেচার জন্য চাপ সৃষ্টি করতেছে। তুমি কি ওই মামলাবাজ মতলবালির কথা রাজি হইছো? না না, আমি রাজি হই নাই, আমি কোনো কিছুই কই নাই। আরে আমি ভাইজানের অবস্থাটা বুঝি না। দেখো, তোমরা দুইজনই একই মায়ের সন্তান, দুইজনই জমিতে চাষবাস করো। আল্লাহ দিলে আমাকে ছোট সংসার, আমরা ভালোই আছি। কিন্তু ভাইজানের সংসারটার দিকে দেখো। চারটা কন্যা সন্তান সহ ঘরে বাইরে 6 জন মানুষ। জমিতে আগের চাইতে ফলন কত বাড়ছে, অথচ তারপরেও ভাইজানের সংসারে অভাব। ফলন বাড়ার সাথে সাথে সংসারে মানুষ বাড়লে অভাব দূর হবে কেমনে? এখন তাইলে এই সমস্যার সমাধানের পথ কি? শোনো আলাল মিয়া, এই সমস্যার সমাধানের জন্য তোমার ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা তুমি কি করতেছো মোতালেব ভাই? বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করুম, এটা একটা বেওয়ার নাই কাম হয়ে যায় না? আরে ভাইরে, আমি তো তোমার ভালোর জন্যই। আলাল মিয়া, আমি এখন যাইতেছি, পরে কথা বলবো। হ্যাঁ, তাহলে তো চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলাল মিয়া, জি। শুনলাম তুমি নাকি তোমার নাবালিকা কন্যারে স্কুলে না পাঠিয়ে ওই বিয়ের ব্যবস্থা করছো? জি চেয়ারম্যান সাহেব, ঠিকই শুনছেন। উপায় নাই, খুব পেরেশানির মধ্যে আছি। 4 কন্যা সন্তান, হাসনা হেনা, বকুল, তারপরে শিমুল, জুই। বাগানের কোনো ফুলই দেখি বাকি রাখুনি। চেয়ারম্যান সাহেব, বাগানে ফুলের চাষ করা ভালো, কিন্তু জঙ্গল বানানো ভালো না। একদম ঠিক কথা বলেছো স্যার। আলালের ভাই দুলালের একটি মাত্র সন্তান, সে সুখে শান্তিতেই আছে। আলাল মিয়া, জি। ক্ষেতের ফসল ফলানোর জন্য যেমন পরিকল্পনা করো, ঠিক তেমনি তোমার সংসারের জন্য পরিকল্পনা করা দরকার। দুলালের চাষাবাদ, ঘর সংসার সব পরিকল্পনা মতো। এই জন্য তো মাঠেও ফলন ভালো, তেমনি ওর সংসারে সুখ শান্তিতে ভরা, কোনো অভাব নাই। তোমরা যেভাবে বাড়ি ঘর সাজাইতেছো, দেখা মনে হইতাছে বাড়িতে বিবাহের আয়োজন হইতাছে। আরে ঘরে নতুন ফসল উঠছে, এর মধ্যে আমার প্রাণের প্রিয় মামুনির জন্মদিন। স্কুলের পরীক্ষায় আমার মামুনি ফলও করছে ভালো, তাই আয়োজনটা বড়। কিন্তু বাজান, হাসনাপুর বাড়িতে বিবাহ, তারপর তাদের বাড়িতে কোনো আনন্দ নেই। অভাব মামুনি, অভাবে ওদের আনন্দ শেষ হয়ে গেছে। কিন্তু মামলাবাজ মতলবালির খবর কি? মতলব বালিরে চেয়ারম্যান সাহেব যা কৌনের কইছে। ইউনিয়ন পরিষদ থেকে দুই ভাই জমির কাগজপত্র নিয়ে বাইরেলেই কেল্লা ফতে। জমি বিক্রির দালালি, আলাল মিয়ার কাছ থেকে জমি বেচার বকরা, দুলাল মিয়ার কাছ থেকে মামলা করার জন্য টাকা। এরই নাম এক ঢিলে 2 পাখি। না না, 2 পাখি না তো, 3 পাখি। আলাল মিয়া আর দুলাল মিয়া যে ওই মতলব আলীর পরামর্শেই বাপদাদার জায়গা বেচতে রাজি হয়েছে।
এই খবর আমি আগেই জানি। আমি জানতাম জমির কাগজপত্রের জন্য তারা আজ ইউনিয়ন তত্ত্ব সেবা কেন্দ্রে আসবে। জি, সবেদ আলী কাকা আমাকে আগেই জানিয়েছেন। আর আমারও মনে হয় যে মতলব আলীর উস্কানিতেই আলাল সাহেব তার নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করেন। আমারও তাই ধারণা। ওই মামলাবাজ মতলব আলীর শিক্ষা হওয়া উচিত। মতলব আলী ইউনিয়ন কাউন্সিলের আশপাশেই আছে, যাই দেখি তারা আনন্দ যায় কিনা। হ্যাঁ, যান। আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা হলে মামলার কি দরকার? তাছাড়া আলাল মিয়া যে জন্য জমি বিক্রি করতে চেয়েছিল সেটা তো অন্যায়। আপনারা কি এই গ্রামের রইসুদ্দিনের মেয়ে আলোর কথা ভুলে গেছেন? হ্যাঁ, তাই তো। রইসুদ্দিন কাউকে না জানিয়ে গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দিয়েছিল। অপরিণত বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়েছিল। আলাল সাহেব, আপনিও কি আপনার মেয়ে সেই পরিণতি দেখতে চান? না 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 না, কখনো না, কখনো। কি সর্বনাশ! এই ঘটনা চেয়ারম্যান সাহেব পর্যন্ত পৌঁছে গেছে। আমি তাহলে যাই। দাঁড়াও মতো মেয়ে, দাঁড়াও। তোমার নামে অনেক অভিযোগ শুনেছি, আজ হাতে নাতে প্রমাণ পেলাম। আর যদি কারো সর্বনাশের চেষ্টা করো তাহলে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। কসম করে বলতেছি চেয়ারম্যান সাহেব, আমি আর কারো সর্বনাশ করব না। আপনি কথা দেন, গ্রামের মানুষকে আপনি বলবেন নাবালিকা কন্যার বিয়ে দেওয়া অপরাধ। বলেন। অবশ্যই বলবো, নাবালিকা কন্যার বিয়ে দেওয়া অপরাধ। যেই কথা আমি ভাইজানরে কইছি সেই কথা এখন মতলব আলী সবাইরে কয়। কিন্তু ভাইজান কি তার নিজের ভুল বুঝতে পারছে? মনে হয় বুঝতে পারছে। ভাইজান ভাবিজানরে নিয়ে কমিউনিটি ক্লিনিকে যাবে। ডাক্তারের পরামর্শ তো শুনেছেন, হ্যাঁ, আশা করি এরপর আর ভুল হবে না। যে না, আর ভুল করবো না। হাসনার বাপরে আমি আগেই কইছিলাম, ছেলে মেয়ে সব আল্লাহর দান। আপনি ঠিকই বলেছেন, মেয়েরা এখন ঠিকমতো পড়াশোনা করলে দেশ ও সমাজের অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে। জি আপনি ঠিকই বলছেন। আমার মেয়ে হাসনা হেনাও কালকে থেকে আবার স্কুলে যাবে। চলো। ঠিক আছে। জানো হাসনাবু, তুই নামের এত আগে স্কুলে যেতে অনেক খারাপ লাগছে। পরে করি, আমারও খুব খারাপ লাগছে। স্কুলের ঘন্টা শুনে মনে হয়েছে আমি মনে হয় এই স্কুলে আর কোনোদিন যাইতে পারবো না। মনে আছে তো হাসনাবু, আজ আমার জন্মদিনে কিন্তু তোমার যাইতেই হইব। হ্যাঁ, মনে আছে। চল। আপনারা সবাই আমার পরিমামনির জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। শুধু তোমার পড়ি না, হালালের কন্যা সহ সবার জন্য আমরা দোয়া করি। নুরাল মিয়ার শিক্ষা কিন্তু আমাদের সবার জন্য দরকার। হ্যাঁ, সেটা কি রকম? আমি খনার বচন মতো আবাদ করি। খনার বচনে আছে, কাঁচায় না নোয়ালে বাস, বাস করে টাস টাস। আসলে সময়ের কাজ সময় করতে হয়। মাঠে চাষাবাদ থেকেও পরিবার গড়ার শিক্ষা নেওয়া যেতে পারে। পরিবারের জন্য সঠিক পরিকল্পনা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এই জন্য আমি কই, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই। ওরে মন, ওরে মোহন, ওরে মন, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। ওরে মাটির কাছে জীবন গড়ার, মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই। মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই। মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই।
এই মাটিতে বৃষ্টি নামে বর্ষা আনে ঢল, গ্রীষ্মের রোদের করাতে যে ছড়ায় যে অনল। এই মাটিতে বৃষ্টি নামে বর্ষা আনে ঢল, গ্রীষ্মের রোদের করাতে যে ছড়ায় যে অনল। ওর জীবনটা যে মাটির মতো, গ্রীষ্ম বর্ষা অবিরত। ওর জীবনটা যে মাটির মতো, গ্রীষ্ম বর্ষা অবিরত। দুঃখ কষ্ট কান্না হাসির মুখোমুখি দাঁড়াই, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। ও মন, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। কোমল হতে শিক্ষা দিল এই না কাদা মাটি, জ্বলে পুড়ে পোড়া মাটি হলো যেন খাঁটি। কোমল হতে শিক্ষা দিল এই না কাদা মাটি, জ্বলে পুড়ে পোড়া মাটি হলো যেন খাঁটি। জীবনের এই বোঝা পড়া, ওরে মাটির মতো ভাঙা গড়া। জীবনের এই বোঝা পড়া, মাটির মতো ভাঙা গড়া। মাটির মতো এসো তাই জীবনটা সাজাই, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই। মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই, মাটির কাছে জীবন গড়ার আসল শিক্ষা পাই। মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই, মাটি আর মায়ের সাথে কোনো তফাৎ নাই।